আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব ৬৭ এর শেষাংশ। আমি শুরুতেই বলেছিলাম এই সম্পর্ক শুধুমাত্র একটা প্রয়োজন। সেখানে তুমি যদি নিজেকে অনুভূতির বেড়াজালে বেঁধে ফেলো সেই দায়িত্ব আমার নয়, রাইট? চোখের সামনে এ কোন ইরাম বসে আছে। সাইবানা যে একটু চিনতে পারছে না এতকাল যাবৎ জন্মদাত্রী ভেবে আসা মাকে, চিনতে পারছে না ভালোবাসার মানুষটাকে। এই দুনিয়া এত স্বার্থপর কেন? সাইবানের মাঝে রাগ, দুঃখ, অভিমান, কষ্ট, যন্ত্রণা, কোনো অনুভূতি আর হচ্ছে না। সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। রূপ বদলানো মানুষগুলোকে দেখছে যাদের সে আপনের চাইতে আপন ভেবে এসেছে। ইরামের চেহারা অতীব শান্ত। ওই চেহারায় কোনো আক্ষেপ, মায়া, করুণা কিছুই নেই। অচেনা এক রমণী যার সম্পর্কে সাইবানের কোনো ধারণাই নেই। ইরাম স্বামীর মায়াবী মুখটার দিকে তাকালো। সেখানে এখনো বিশাল অবিশ্বাস। সাইবান কাঁপা কাঁপা হাত বাড়িয়ে তার কোলের উপর রাখা হাতটা ধরতে চাইল, কিন্তু শেষমেশ ধরল না। মাথা নিচু করে পথ হারানো শিশুর মতন আতঙ্ক নিয়ে ফিসফিস করল, আপনি শুধু একটিবার বলুন সব কিছু মিথ্যা, আমি এক বাক্যে আপনাকে বিশ্বাস করে নেব। এত বোকা কেন তুমি? নির্দয়ভাবে বলল ইরাম, ঝুঁকে এসে সাইবানের গালে হাত রেখে নিজের দিকে ঘোরালো। বলল, তুমি আমাকে ভালোবাসো আমি জানি, তবে একটা সত্যি কথা বলি, তুমি আমি মানুষটাকে ভালোবাসো, আমার পরিচয়গুলোকে নয়। ডিভোর্সি, পরপুরুষের বাচ্চার মা, এগুলোই আমার স্বতন্ত্র পরিচয়। তুমি ভালোবাসো সেই ইরামকে, যে ইরাম এককালে তোমার কমফোর্ট জোন ছিল, অকলুষিত ছিল, যাকে তুমি মনের কথা সব খুলে বলতে পারতে বিনা দ্বিধায়, যার সামনে তোমাকে মুখোশ পরে চলতে হতো না। তুমি ব্যক্তি ইরামকে ভালোবেসেছো, মা ইরামকে ভালোবাসতে পারোনি, ডিভোর্সি ইরামকে ভালোবাসতে পারোনি। না হলে যখন সত্যিটা জানলে তখন তোমার প্রথম প্রশ্নই নিজের মেয়ে বলে ডিভোর্সি এক বাচ্চার মাকে আমার সাথে বিয়ে দিয়েছো, এটা হতো না আলাদিন? সাইবান কিছু বলতে পারল না, বাক্যহারা সে। মস্তিষ্ক কোনো কিছু তাল মেলাতে পারছে না। ইরাম অপর হাতটাও সাইবানের গালে ঠেকালো। দু হাতের আঁচলাই তার মুখটা তুলে বলে গেল, এজন্য আমি তোমাকে দোষ দিচ্ছি না। আমাদের সমাজটাই এমন, এই সমাজে জীব আমরা, তাই আমাদের মানসিকতাটা জন্মগত। চাইলে আমরা সেটাকে উপেক্ষা করতে পারি না। দিন শেষে সত্য এটাই যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার কারো অনুভূতি নিয়ে আর কিছু যায় আসে না। এই বিয়েটা আমি আমার ছেলের স্বার্থে করেছিলাম, সেই স্বার্থ অনেকটাই হাসিল করে ফেলেছি। তবে আমি চাইনি সত্যটা এইভাবে তোমার সামনে খোলসা হোক। সাইবার নিগুড় নয়নে তাকালো ইরামের দিকে, তার চোখ দুটো টলটল করে উঠল। শেষ একবার অতি আবেগঘন কণ্ঠে সে শুধালো, যদি যদি এসব না হতো, যদি আমি কিছুই জানতে না পারতাম, তবে তবে কি কোনো একদিন আপনি আমাকে নিজে থেকে সত্য বলতেন? ইরাম কয়েক সেকেন্ড গভীর দৃষ্টিতে সাইবানের মুখের পানে চেয়ে রইল। তারপর কফিনে শেষ পেরেক ঠুকে জানালো, না, কোনোদিন জানতে দিতাম না। এইটুকুই উঠে পড়ল ইরাম। সকলকে এড়িয়ে চলে গেল সিঁড়ির দিকে। দপদপ পা ফেলে উপরে উঠে আড়াল হয়ে গেল বেডরুমে। অপরদিকে তখনও সেখানে ঠায় বসে রইল সাইবান। চোখে এক ফোঁটা অশ্রু আর নেই তার। পেছনে তখনও সারিকা, সামিয়া এবং মিশির দণ্ডায়মান। অথচ কেউ কিছু বলতে পারল না। কি বলবে? সান্ত্বনা দেওয়ার মতো কিছু তো আর বাকি নেই। অপরদিকে সামিয়া ভয়ে আছেন। তিনি কাছে গেলেই যদি তার ছেলে উত্তেজিত হয়ে পড়ে, যদি ঘৃণার চোখে তাকে দেখে, সেই দৃষ্টি তিনি সইতে পারবেন না। অথচ সকলকে হতবাক করে দিয়ে বাড়ির সব থেকে দুষ্টু, বদমেজাজি, রকচটা আর বেপরোয়া ছেলেটা আজ কিছুই করল না। না কোনো চিৎকার, না কোনো ভাঙচুর, না কোনো অতিপ্রাকৃত উপস্থাপন। ইরাম চলে যেতেই সেও মেঝে থেকে উঠে দাঁড়ালো। কারো দিকে তাকালো না, একদম স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে বাড়ির বাইরে বেরিয়ে গেল। আজ কেউ তাকে আটকালো না, পিছু ডাকলো না। যেন এই বাড়ির মায়ের সম্পর্কটা তার জন্য ছিন্ন হয়ে গিয়েছে। বিশাল বিছানায় শরীর এলিয়ে বেশ শান্তি অনুভূত হলো অরণ্যর। বুকটা একটু হালকা লাগছে তার। আজ রাতে ভালো ঘুম হবে। মনে মনে ভাবলেও হৃদয়ের এক কোণে জমা হওয়া একটা খচখচে অনুভূতিকে সে কিছুতেই দূর করতে পারছে না। বারবার ক্যাসেটের মতো চোখে ভাসতে আদালতের সেই দৃশ্যটা। সাইবান আর তার বুকে ইজান। অরণ্যর এবার বেশ রাগ হলো। বিছানায় লাফিয়ে উঠে বসলো সে। এক হাতে চুল খামচে ধরল সে। যাস শালা! দীর্ঘ প্রশ্বাস টেনে ইয়োগার আসনে বসে নিজেকে শান্ত করতে চাইল অরণ্য। অনেকটা সফলও হলো। তবে তার ধ্যান ভাঙল ফোনের ভাইব্রেশনের শব্দে।
হাত বাড়িয়ে নাইট স্ট্যান্ড থেকে সেটা নিয়ে অচেনা নাম্বার দেখে মেজাজ আবারও বিগড়ে গেল অরণ্যর। ইচ্ছা হলো ফোনটা ছুঁড়ে ফেলে, কিন্তু শেষমেশ কি মনে করে যেন রিসিভ করলো। হ্যালো, পার্টি করছেন? ওপাশের কণ্ঠটা শুনে জমে গেল অরণ্য। কয়েক সেকেন্ডের জন্য প্রত্যুত্তর করতে পারল না, বিশ্বাসই হতেও চাইল না তার। বারবার ফোনের স্ক্রিন দেখলো অবিশ্বাস নিয়ে। যখন বুঝলো না স্বপ্ন নয়, তখন তার চেহারায় বিরাট হাসি ফুটল। বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল, ফোন কানে চেপে নতুন প্রেমে পড়া প্রেমিকের মতো ঢং করে বলল, অবশ্যই মিসেস মির্জা সওদাগর, ওয়ানা জয়েন। ওপাশ থেকে ইরামের ছোট্ট একটা নিঃশ্বাস ফেলার শব্দ ভেসে এলো। এক সেকেন্ডের জন্য অরণ্যর মনে হলো মেয়েটা বুঝি কাঁদছে, অথচ পরক্ষণে তাকে অবাক করে দিয়ে ইরামের দীপ্ত কণ্ঠ ধ্বনিত হলো, জি, পার্টি তো এবার আমি করব আপনার সঙ্গে। গাড়ি পাঠাবো? না না, আমি নিজেই আসছি। কোন ক্লাবে যাবে বলো? কবরস্থান। অরণ্য হতচকিত হলো। পরক্ষণে রুম কাঁপিয়ে অট্টহাসি হাসতে লাগলো। শুষ্ক ঠোঁটে জিভ বুলিয়ে বলল, ও মাই ফেস্টি কিটেন, তোমার সাথে শুধু কবরস্থান কেন, কবরে যেতেও রাজি আছি। খুঁড়তে বলবো একটা, একসাথে ঘর বাঁধবো দুজন। কয়েক মুহূর্তে ইরাম কোনো কথা বলল না। অরণ্য ভাবল ফোন কেটে দিয়েছে বুঝি, তাই সে ডেকে উঠল, হ্যালো। বলতে বলতে স্বপ্ন দেখাও শুরু করে দিয়েছো নাকি? আপনি আজ অনেক খুশি তাই না অরণ্য? কারণ আপনার খুশি আমার কষ্টের সমানুপাতিক। অরণ্য এক সেকেন্ডের জন্য থমকালো। ইরামের কণ্ঠটা অন্যরকম শোনাচ্ছে। ঠিক রাগী নয়, আবার দুঃখীও নয়, কেমন যেন ঘোলাটে ভরাট অদ্ভুতুরে। ইরামকে এভাবে কথা বলতে সে আগে শোনেনি। সে চুপ করে গেলেও ইরাম থেমে নেই। আমি কি ভেবেছিলাম জানেন? ভেবেছিলাম আপনাকে এড়িয়ে যাওয়াটাই আসল আত্মরক্ষা। ভেবেছিলাম যদি আমি দূরে সরে যাই, চুপ থাকি, ভালো থাকি, নিজের মতো থাকি, তাহলে আপনি আমার জীবনে দখলদারিত্ব করতে আসবেন না। সেটা আমার প্রথম ভুল ছিল। আর আমার দ্বিতীয় ভুল হলো আপনার বিরুদ্ধে অন্য কাউকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। আমি ঝামেলা থেকে দূরে থাকতে চেয়েছিলাম। আমার ছেলেটাকে সকল কলুষতা থেকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। অন্যকে ঢাল বানিয়ে নিজের হাত সাফ রাখতে চেয়েছিলাম। বুঝতে পারিনি ছুরি দিয়ে ডাব কাটা যায় না, তার জন্য দাকে মাঠে নামতে হয়। এবার সত্যি কেমন যেন লাগলো অরণ্যর। চেহারাটা কঠিন হয়ে উঠল তার। এই মেয়ে কি কোনোভাবে তাকে হুমকি দিচ্ছে? সেই সাহস তো তার ভালোবাসার ইরামের কষিকালেও ছিল না। অরণ্য গলা খাকারি দিয়ে বলল, আমাকে ছাড়া থাকতে থাকতে তুমি দিশেহারা হয়ে পড়েছ। তোমাকে তো বলেছিলামই কবিতা, আমার দুয়ারে তোমাকে ফিরতেই হবে। এই যে দুয়ার খোলাই আছে, পায়ে পায়ে চুপটি করে চলে এসো। আমি তোমাকে এমন সুখ দেব যা তোমাকে অতীতের অরণ্য মির্জা সওদাগরও দিতে পারেনি। সুখ তো আমি আপনাকে দেব, মরণের সুখ। অরণ্যর ভ্রু কুঞ্চিত হলো, কিন্তু সে পাল্টা কিছু বলার আগেই ইরাম পুনরায় বলল, আপনি এবার খুব ভয়ানক জায়গায় হাত দিয়ে ফেলেছেন। আপনি হাত দেওয়ার আগে বুঝতে পারিনি জায়গাটা আসলে কতটা ভয়ানক হয়ে উঠেছে আমার জন্য। ইজানের গায়ে এক লোক অ্যাসিড মারতে চেয়েছিল, সোজা দা ঢুকিয়ে দিয়েছি তার পিঠে। তাহলে আমি আপনার সঙ্গে কি করব মিস্টার মির্জা, ভাবতে থাকুন আর প্রস্তুত থাকুন। কারণ ইরাম কিবরিয়া অসহায় ভীতু হলেও ইজানের মা ভয়ঙ্কর দুঃসাহসী, স্বার্থপর আর নিষ্ঠুর। ফোনটা কেটে গেল। অরণ্য বাকরুদ্ধ বসে ফ্যালফ্যাল করে চেয়ে রইল ফোনের স্ক্রিনের দিকে। অনুরাগের বাবা মা আজ বাড়িতে নেই, গিয়েছেন এক আত্মীয়ের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে। দুদিন সেখানেই থাকবেন, তাই বাড়িটা পুরোপুরি ফাঁকা। সেই ফাঁকা বাড়ির ভেতরে বসেছে বন্ধুদের আসর। তবে আজকের আসরে কোনো আনন্দ নেই, হাসি ঠাট্টা নেই, একে অপরের সঙ্গে মজা করার বালাই নেই, শুধু খা খা শূন্যতা। বাতাসটা কেমন যেন ভারী। টেবিলের উপর বরফের বাকেটে দুটো বোতল, চারপাশে গ্লাস। আপনার নীরব হালকা পাতলা চুমুক দিলেও অনুরাগ এক ফোঁটা ঠোঁটে ছোঁয়ায়নি। বসে আছে সে বন্ধুর পাশে। সাইবান টেবিলের ওপর মাথা রেখে চুপটি করে চোখ বুজে আছে। তার মাথার কাছে গড়াগড়ি খাচ্ছে দুটো ক্যান, কয়েকটা ফাঁকা গ্লাস। একটা গ্লাসের নিচে এখনও খানিকটা স্বর্ণালী তরল ভাসছে। সাইবানের অন্য হাতে জ্বলছে সিগারেট, একসঙ্গে দুটো ধরিয়েছে সে। ক্ষণে ক্ষণে অলসভাবে ঠোঁটে দিচ্ছে। বন্ধুদের এমন আড্ডা আগে প্রচুর হলেও সাইবানের বিয়ের পর থেকে একদম বন্ধ হয়ে গিয়েছিল। সিগারেট ড্রিঙ্কিং ছাঁটাই করে ফেলেছিল ছেলেটা পুরোপুরি। ড্রিঙ্কসের প্রতি আগেও খুব একটা নেশা ছিল না, সিগারেটই যা আসক্ত ছিল। ইরাম আর ইজান জীবনে আসায় সেই আসক্তি ত্যাগ করেছিল সে। অথচ আজ বুধ হয়েছে আবারও। অনুরাগের বিষয়টা পছন্দ হচ্ছে না। উপরন্তু আপনার নীরবের ভূমিকাও
ভালো লাগছে না। বন্ধুদের ইশারা করলো সে সাইবানকে বোঝাতে, তবে কেউই বিশেষ আগ্রহ দেখাচ্ছে না। তারাও রেগে আছে, তাদের বন্ধুর সাথে এমনটা কেন হবে। কিছুক্ষণ পর সাইবান নড়ে চড়ে উঠল, ঘুম থেকে জেগেছে যেন। হাতের সিগারেট দুটো ফেলে দিয়ে বাকেটের নতুন আরেকটা বোতলের দিকে হাত বাড়ালো। সমস্ত মুখ তার লালচে হয়ে গিয়েছে, নেশার ঘোরে একটু টললেও নাক টানছে, চোখ দুটোতে যেন হাজার রাত্রির জমানো ঘুম বাসা বেঁধেছে। বোতলটা সাইবান ধরতে পারল না, এর আগে অনুরাগ খপ করে তার হাত ধরে বলল, আর না, এবার বেশি বাড়াবাড়ি হচ্ছে। সাইবানের ভ্রু কুঁচকে এলো। তোর টাকায় কিনেছি শালা। থাপড়ে অনুরাগের হাতটা সরিয়ে বোতলটা তুলে নিল সাইবান। তার জিভ জড়িয়ে গিয়েছে, কথাগুলো অস্পষ্ট হয়ে আসছে, তবুও ক্ষান্ত দিল না সে। কামড়ে কাপ খুলে বোতলে সরাসরি চুমুক দিল। গ্লাসে ঢেলে পানি বা সোডা মেশানোরও প্রয়োজন বোধ করলো না। ঢকঢক করে পান করতে লাগলো, যেন তরল পানি গলায় ঢালছে। খানিকটা ঠোঁটের কোণ বেয়ে তার গলা বেয়ে গড়িয়ে নেমে গেল বুক অবধি। পরোয়া করলো না। অনুরাগ বন্ধুর কাঁধে হাত রাখলো, শক্ত গলায় বলল, নিজেকে সামলা সাইবান, এখন পাগলামি করার সময় না। তোর একটা গোটা পরিবার আছে, কত দায়িত্ব মাথায় আছে। জানি তোর কষ্ট হচ্ছে, তবুও প্লিজ গেট আ হোল্ড অফ ইউর সেলফ। তুই পুরুষ মানুষ। বোতল থেকে মুখ সরিয়ে খানিক কাশলো সাইবান, তারপর বুক চেপে আচমকা বলে উঠল, কেন? পুরুষ মানুষ বলে কি বুকের ভেতর মন বলে কিছু নেই? পুরুষ মানুষ বলে কি আমার খারাপ লাগে না? সামলাবো? কিভাবে সামলাবো আমি? 25টা বছর যাকে মা বলে ডেকেছি সে নাকি আমার মা না। এতগুলো দিন যাকে ভালোবেসে এসেছি সে নাকি আমায় ভালোবাসে না। কিভাবে বিশ্বাস করব আমি? কিভাবে মানতে বলিস আমাকে? 25 বছরের হিসাব আমি একদিনে কিভাবে হজম করব? সাইবানের আখি জোড়া টলটলে হলো, অথচ এক ফোঁটা অশ্রু সে গড়াতে দিল না। চোখ বুজে বোতলে আবারও চুমুক দিল। যতটুকু অবশিষ্ট ছিল সেটুকু শেষ করে ফেলল। সরি টু সে, বাট এই বিয়ে নিয়ে আমার আগেই খটকা লেগেছিল। সামিয়া আন্টি জোরাজুরি, তোর চাইতে বয়সে বড় একজন মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নিতে বাধ্য করা, একটুখানি সন্দেহ তো হবেই। নেহাতি বন্ধু বলে তখন মুখ ফুটে কিছু বলিনি। তাছাড়া তুই ওদের জন্য যা করেছিস, এরপর আর বলার মুখ ছিল না আমার। তোকে এভাবে ঠকাবে আমিও ভাবতে পারিনি। ধীর স্থিরভাবে বলল নীরব, টেবিলে আঙুল ঘষতে সে আনমনে। সাইবান বন্ধুর কথা শুনলেও কিছু বলল না, মজে রইল পানিয়ে। অনুরাগ নীরবকে ধমক দিল, এই চুপ, তোকে কেউ কারো চরিত্রের বিশ্লেষক বানিয়েছে? কেস লড়তে লড়তে মাথাটা গেছে একদম। আগুন লেগেছে, কোথায় দমকল বাহিনী হয়ে পানি ঢালবি, তা না পেট্রোল ছেটাচ্ছিস। ভ্রুকুচকে এবার খানিকটা গম্ভীর হলো অনুরাগ। তাছাড়া কোনো মানুষকে কখনো একপাক্ষিক বিচার করা উচিত না, সবাই এক পরিস্থিতির মধ্য দিয়ে যায় না। কিন্তু তুই কি অস্বীকার করতে পারিস সাইবানের সঙ্গে ওদের গোটা গোষ্ঠী মিলে অন্যায় করেনি? নীরবের যুক্তির পিছনে এবার চুপ করে গেল অনুরাগ, মাথা থেকে ওসব চিন্তা ঝেড়ে বন্ধুর দিকে মনোযোগ দিল। আপনার একটু বেশি খেয়ে ফেলেছে, তাই সে হঠাৎ নিজের গ্লাস উঠিয়ে জোর গলায় বলে বসলো, সবই বুড়ি মহিলার দোষ, ডিভোর্সি ভাম কোথাকার। স্বামীর একটু আদর সোহাগ পেয়েছে তো তাই মাথায় উঠে গিয়েছে। ওটাকে পায়ের নিচে 3 বেলা উত্তম মধ্যমের ওপর রাখার দরকার ছিল। 32 বছরের আন্টি বুড়ির সাথে বুইড়া দাদু বিয়ে না বসে ফাঁসিয়েছে আমার আলাভোলা জোয়ান বন্ধুটাকে। সাংঘাতিক লোভী মহিলা, ঠকবাজ, জোচ্চোর। প্রথমটায় চারদিকে পিনপতন নীরবতা রইল, কেউ কিছু বলল না। অতঃপর টলতে টলতে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো সাইবান। ঘুরে আপনানের কাঁধে হাত রাখলো, উঠিয়ে দাঁড় করালো। আপনানও চোখে খানিক ঝাপসা দেখছে বিধায় কিছু বুঝতে পারল না। সরলভাবে বন্ধুর সামনে দাঁড়াতেই আচমকা সাইবানের শক্তিশালী ঘুষি আছড়ে পড়ল তার চোয়াল বরাবর। ছিটকে গিয়ে মেঝেতে পড়ল আপনান। কুঁকড়ে গেল ব্যথায়, কাণ্ড দেখে লাফিয়ে উঠে দাঁড়ালো বাকিরা। সাইবান ঝুঁকে আপনানের কলার ধরে সপাসপ 2 গালে দুটো থাপ্পড় দিল। দাঁত কিরমির করে হিংস্র কণ্ঠে বলল, হুঁশ করে কথা বলবি, পরের বার মাটিতে পুঁতে ফেলবো হারামজাদা। অনুরাগ আর নীরব দৌড়ে এসে তাদের ছাড়ালো। আপনান বেকায়দায় পড়ে গিয়েছে। বন্ধুর কাছে এমন আগ্রাসী আচরণ আশা করেনি। নীরব তাকে সোফায় বসিয়ে পানি দিল। অপরদিকে অনুরাগ সাইবানকে টেনে পিছিয়ে নিল। মাথা ঠান্ডা কর, পাগল হয়ে গিয়েছিস তুই? ঝটকা দিয়ে অনুরাগের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল সাইবান। সামান্য টললেও টেবিল ধরে নিজেকে সামলে ফেলল। হাতের উল্টো পিঠে ঘর্মাক্ত মুখটা মুছল, তারপর কারো দিকে না তাকিয়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে।
সবাই প্রথমটায় তাজ্জব বনে গেল। অনুরাগ নীরবকে বলল, তুই আপনানকে নিয়ে এখানেই থাক, আমি ওকে বাড়ি দিয়ে আসি। নীরব সায় জানালো। অনুরাগ বাবার গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। মাঝরাতের দিকে সাইবানকে বাড়িতে পৌঁছে দিল সে। সারা রাস্তা অনেক কিছু বোঝালো, তবে সাইবান কোনো উত্তর করলো না, চুপচাপ বসে থাকলো সিটে। বাড়ি আসতে নিঃশব্দে বেরিয়ে গেল গাড়ি থেকে। অনুরাগের দিকে ফিরেও তাকালো না। ড্রাইভিং সিটে বসে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়তে পারল অনুরাগ। স্টিয়ারিংয়ে শক্ত হয়ে বসলো তার আঙুল। বন্ধুর জন্য আপাতত সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা বাদে আর কিছুই করতে পারবে না। সাইবানের শারীরিক দুলুনি কমেছে, নেশার ঘোর কমে এসেছে। একদম সাধারণভাবেই সে বাড়িতে ঢুকলো, যেন কিছুই হয়নি। সমস্ত হলরুম ফাঁকা, শুধুমাত্র দূরে সোফায় এক কোণায় একটা ছায়ামূর্তি বসমান। সাইবান জানে ওটা সামিয়া, তবে তার দিকে এগোলো না সে। পুরোপুরি উপেক্ষা করে শুনশান বাড়ির সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায়। নিজের রুমে পৌঁছালো। ও, নিজের রুম আবার কি? এই বাড়িটাই তো আর তার হক নয়, সেখানে তার রুম। তবুও হালকা চাপানো দরজা ঠেলে ভেতরে ঢুকলো সে। প্রথমটায় অস্বচ্ছ দেখতে পেলেও চোখ পিটপিট করতে দৃশ্যটা পরিষ্কার হলো। সময়টা মাঝরাত হলেও এখনো জাগ্রত ইরাম। বিছানার পাশে ক্রিবে যথারীতি ঘুমে আচ্ছন্ন ইজান। ইরাম দাঁড়িয়ে নিজের বেশ কিছু শাড়ি ভাঁজ ভাঁজ করে গুছিয়ে রাখছে। তার চেহারাটা শান্ত, অথচ চোখ দুটো কেমন যেন ফোলা ফোলা, লালচে হয়ে আছে, মুখে ফোলা ভাব। অন্য কোনো সময় হলে সাইবান প্রশ্ন মানে জর্জরিত করতে থাকে। আজ কিছুই বলল না, নিঃশব্দে ঢুকে বিছানার এক কোণায় বসে পড়ল। ইরাম নিজের কাজ থামিয়ে এক নজর স্বামীকে দেখল, তারপর পুনরায় কিছুই হয়নি এমন ভঙ্গিতে কাজ জারি রেখে ঠান্ডা গলায় বলল, ড্রিঙ্ক করেছো কেন? সাইবার নড়ল না, কোনো উত্তর দিল না, ঠাই বসে রইল ওভাবেই। ইরাম শাড়ি বের করে এবার কামিজগুলো ভাঁজ করতে লাগলো। ইজানের কাপড় চোপড় ইতিমধ্যে গোছানো হয়ে গিয়েছে তার। অনেকটা সময় দুজনের মাঝে অদ্ভুতের নীরবতা রইল। তারপর একদম হঠাৎ করেই মুখ খুলল সাইবান। জড়ানো খসখসে গলায় বলল, আপনি বলেছিলেন যদি আমি না চাই তাহলে আপনি আর আপনার ছেলে আমার জীবন থেকে চলে যাবেন। বলেছিলাম, স্বীকার করে নিল ইরাম। কাজ থামিয়ে এবার নাইট স্ট্যান্ড থেকে পানির বোতল তুলে নিল। গ্লাসে ঢেলে ধীর পায়ে এগিয়ে স্বামীর সামনে দাঁড়ালো। হাতে দিল না, নিজে ধরলো ঠোঁটের সামনে। সাইবন আপত্তি করল না, চুমুক দিয়ে পান করে নিল। ঘোলাটে চোখে দেখলো ইরামকে। পানি পান শেষ হতে ইরাম গ্লাসটা সরিয়ে রাখলো। সাইবান হাতের উল্টো পিঠে মুখ মুছে জিজ্ঞেস করলো, আপনার ডিলটা এখনো বহাল আছে? হুম। হুম। সাইবান দীর্ঘ 1 মিনিট ইরামের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর গম্ভীর গলায় বলল, দেন লেটস গেট ডিভোর্স।